নতুন নেতৃত্বের জামায়াতে ইসলামী তার রাজনীতি সম্পর্কে একেবারে সুস্পষ্ট বক্তব্য আর প্রকাশ্য অবস্থান ঘোষণা করার প্রস্তুতি নিয়ে এসেছে এবার 5ই আগস্টের পর। আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগ যে দলটিকে সম্ভবত সবচেয়ে বেশি দমনপীড়ন করেছে, প্রকাশ্য রাজনীতিতে প্রায় দাঁড়াতেই দেয়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করেছে এবং সেই 2013 সাল থেকেই দলটিকে নিষিদ্ধের হুমকির মুখে রেখেছিল, সেই জামায়াতে ইসলামীকেই 15 বছরের আওয়ামী শাসনামল শেষে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সংগঠিত দল হিসেবে পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে অন্যতম সম্ভাবনাময় দল বলে এখন মনে হচ্ছে। বিএনপির সঙ্গে জামায়াতের বিচ্ছিন্নতা তৈরিতে আওয়ামী লীগ অনেক রাজনৈতিক এবং কৌশলগত শক্তি ক্ষয় করেছে। তবে এর ফলে এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে একদিকে বিএনপি নির্বাচনের মাঠে তার যে মূল শক্তি অর্থাৎ বাংলাদেশের ডানপন্থী ইসলামপন্থী ভোট অথবা অনেকে যাকে ভারত বিরোধী ভোট বলেন, সেই ভোট ব্যাংকটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে। অন্যদিকে হারিয়েছে বর্তমান প্রেক্ষিতে নির্বাচন বা সরকার বিরোধী কোনো আন্দোলনে মাঠের রাজনীতিতে তার শক্তি সামর্থ্যের একটি মূল উৎস জামায়াতে ইসলামী তার মিত্রকে। অন্যদিকে বিএনপি মুক্ত হয়ে জামায়াতের জন্য বরং তার নেতৃত্বে একটা ইসলামী জোট গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। সে এই মিত্রদের সঙ্গে গেলে নারী নেতৃত্ব, নারীর প্রধানমন্ত্রিত্ব মেনে নেওয়া সহ লিবারেল রাজনীতির যেসব বিষয় বিএনপির সঙ্গে থাকলে জামায়াতে ইসলামীকে মেনে নিতে হচ্ছিল, তাও মেনে নিতে হয় না আর জামাতকে, বরং জামায়াত তার আদর্শের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে তার রাজনীতিটাই স্পষ্টভাবে করতে পারে। 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক সাংগঠনিক শক্তি ও প্রস্তুতি নিয়ে বেরিয়ে আসতে শুরু করে। আমরা দেখি যে আওয়ামী লীগ যখন মাঠে অনুপস্থিত, বিএনপি নেতাহীন এবং একরকম এই বর্তমান সরকারের সঙ্গে আলাপ আলোচনায় একঘরে, আর বিএনপির নেতাকর্মীরা যখন জামায়াতের নেতাদের ভাষায় লুটপাট, খুন খারাপি আর চাঁদাবাজিতে ব্যস্ত, তখন জামায়াতে ইসলামীর আমির সহ শীর্ষ নেতৃবৃন্দ সারা দেশ জুড়ে নীলফামারী থেকে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম থেকে সিলেটে নির্বাচনী প্রস্তুতি হিসেবে ব্যাপক জনসংযোগ এবং বিশাল সব জনসমাবেশ করছেন। আল্লাহর কোরআনের দিকে ফিরতে হবে। আল্লাহর কোরআন কি মানুষের ক্ষতি করতে আসছে? মানুষকে মুক্তি দিতে আসছে, সম্মান দিতে আসছে, মর্যাদা দিতে আসছে। সেই কোরআনের পথে যে জাতি হাঁটবে তারা ভাগ্যবান হবে। যুদ্ধাপরাধের বিচারে জামায়াত ইসলামীর আমির গোলাম আজম, দেলাওয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী সহ শীর্ষ নেতৃত্বের একটি স্তরকে হারানো এবং তার পরের কয়েকটি স্তর 2013-14 সালে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের বিরুদ্ধে আন্দোলনে প্রকাশ্যে রাজপথে নামতে গিয়ে গ্রেফতার মামলায় জর্জরিত হয়ে তছনছ হয়ে যাওয়ার পর দলটিতে দায়িত্ব পান বর্তমান আমির শফিকুর রহমান সহ সে সময়ের মাঝারি বা তার নিচে থাকা নেতৃবৃন্দ। 15 বছরের বেশি সময় ধরে তাদের প্রায় সব কার্যালয়ে তালা। 2023 সালের জুন মাসের আগে ঢাকা সহ দেশের কোথাও 15 বছরেরও বেশি সময় ধরে কোনো সমাবেশ করতে না পারা, এক কথায় প্রকাশ্যে কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে না পেরেও আওয়ামী লীগ আমলে এই নতুন নেতৃত্বের জামায়াতে ইসলামী তার রাজনীতি সম্পর্কে একেবারে সুস্পষ্ট বক্তব্য আর প্রকাশ্য অবস্থান ঘোষণা করার প্রস্তুতি নিয়ে এসেছে এবার 5ই আগস্টের পর। ডেইলি স্টারের সঙ্গে একটা সাক্ষাৎকারে জামায়াতের আমির শফিকুর রহমানকে নারী নেতৃত্ব বা নারী প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, একজন মা পেটে সন্তানও ধারণ করবেন, বুকের দুধ খাওয়াবেন, বাচ্চাকে লালন পালন করবেন, আবার কর্মক্ষেত্রে পুরুষের সমান কাজ করবেন, এটা কি তার ওপর জাস্টিস? জামায়াতের আমির বলছেন, মায়েদের ওপর অবিচার হবে, এটা আমরা চাই না। সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিল একজন পুরুষ ও নারীর সাক্ষ্য আইনে সমানভাবে গ্রহণ হবে কিনা। শফিকুর রহমান সে প্রশ্নের উত্তরে বলেছেন, না, সমান না এই কারণে আল্লাহ তাঁর সৃষ্টি কাঠামোগত দিক থেকেই নারী ও পুরুষের জন্য নিয়ম তৈরি করেছেন। পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা বা 21-এর প্রভাত ফেরি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জামাতের আমিরকে। তিনি বলেছেন, দেখুন, ইসলামে স্বীকৃত দুটি অনুষ্ঠান আছে,
দুটি ঈদ, সেখানে মানুষের আনন্দ উচ্ছ্বাস, তাদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, ভালোবাসা বিনিময়ের দুয়ার খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীকে তার যেসব মতবাদ বা রাজনৈতিক আদর্শের জন্য এত বছর, সেই 1971 সালের পর থেকেই মুক্তিযুদ্ধ, নারীর সমান সুযোগ অধিকার কিংবা বাংলা সংস্কৃতির সঙ্গে ইসলামী সংস্কৃতির বিরোধ, এসব বিষয়ে যে কোণঠাসা করে রাখা হয়েছিল, 5ই আগস্টের পর থেকে প্রকাশ্য রাজনীতিতে আসতে শুরু করার পর থেকেই জামায়াতের আমির সহ শীর্ষ নেতৃবৃন্দের সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা মত প্রকাশ দেখলে বোঝা যায় যে তাদের রাজনীতি নিয়ে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করতেই সকল প্রস্তুতি নিয়ে এবার তারা রাজনীতির মঞ্চে আবারও তাদের পুনরুত্থান ঘটিয়েছেন। 2008 সালের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ পেয়েছিল 48.13% ভোট, বিএনপি পেয়েছিল 32.49% ভোট। সে নির্বাচনে বিএনপির সঙ্গে 4 দলীয় জোটের শরিক হিসেবে নির্বাচন করে মাত্র 39টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় জামায়াতে ইসলামী, জয়লাভ করে 2টিতে এবং তার ফলে মাত্র 4.60% ভোট পেয়ে সেবার শরিক দল হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জামায়াতে ইসলামী বলে জামায়াতের রাজনৈতিক নেতাকর্মীদের একটি অংশ মনে করেন। এ কারণে শফিকুর রহমানের নেতৃত্বে বা জামায়াতে ইসলামীতে নতুন নেতৃত্ব আসার পর থেকে গত কয়েক বছর ধরে জামায়াতে ইসলামী আসলে পরবর্তী নির্বাচনের জন্য নিজেদের দলকে প্রস্তুত করেছে। দুভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে জামায়াতের। একদিকে জামায়াত নিজেরাই 300 আসনে প্রার্থী দিতে পারে, এরই মধ্যে তারা কিন্তু 1.5 শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং আগস্ট থেকে সারা দেশে তাদের যে বিভিন্ন এলাকার সমাবেশ, সেসব এলাকায় এই চূড়ান্ত প্রার্থীদের তারা ভোটারদের সঙ্গে এরই মধ্যে পরিচিতও করিয়ে দিচ্ছেন। অন্যদিকে জামায়াত আগস্ট মাস থেকেই ইসলামী দলগুলোর সঙ্গে একটা নির্বাচনী জোট গড়বার চেষ্টায় আলাপ আলোচনা শুরু করেছে। সর্বশেষ চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের সঙ্গে আলাপ করবার পর সেই দলটির নেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা ভাবছেন সবগুলো ইসলামী দলের ভোট একটি বাক্সে নেওয়া যায় কিনা। তবে জোট না হলেও 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য জামায়াতে ইসলামী তাদের প্রস্তুতি বন্ধ করেনি। কাঠামোগত দিক দিয়ে সাংগঠনিকভাবে অত্যন্ত সুশৃঙ্খল কাঠামোর অনুসারী জামায়াতে ইসলামী, যে কারণে তারা এত ঝড়ঝঞ্ঝার পরেও আসলে নতুন নেতৃত্ব নিয়ে এতটা সাংগঠনিক শক্তি নিয়ে এগিয়ে আসতে পারলো, সেই দলটি যেসব আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি সেসব আসনে তাদের সংগঠনের নিয়ম অনুযায়ী পার্লামেন্টারি বোর্ড, স্থানীয় পর্যায়ের মতামত এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে বাছাই প্রক্রিয়া চালু রেখেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী সরকারকে যেসব সংস্কার প্রস্তাব দিয়েছে সেখানে যেমন তেমনি জামায়াতে ইসলামীর আমির সহ শীর্ষ নেতৃবৃন্দ জনসমাবেশগুলোয় গিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের পক্ষে জনমত সংগ্রহ করছেন। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায় সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে। আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচনের বিষয়ে জামায়াতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদার যে ছাত্ররা রাজনৈতিক দল করছেন জাতীয় নাগরিক কমিটির নামে, তারা যেমন একমত, তেমনি ছোট রাজনৈতিক দলগুলো ডান বামের প্রায় সকল রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে এ বিষয়ে একমত। শেষ পর্যন্ত যে পদ্ধতিতেই নির্বাচন হোক, আওয়ামী লীগ বিহীন পরবর্তী নির্বাচনে খালেদা জিয়া, তারেক রহমানের অনুপস্থিতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার না পেলে এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনে আসতে রাজি না হলে বিএনপি আসুক কিংবা না আসুক, প্রস্তুতি, সমর্থন, সাংগঠনিক শক্তি, সম্ভাবনা সহ সকল সমীকরণ মিলিয়ে নির্বাচনের প্রথম দুটো দলের একটি দল যে জামায়াতে ইসলামী হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত হওয়াতেই সম্ভবত ঢাকার কূটনৈতিকরাও আগস্ট মাস থেকে সেই 2011 সাল থেকে বন্ধ থাকা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে সেখানে গিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দেখা করে আসছেন। আগস্ট মাসেই চীনা রাষ্ট্রদূত মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জামাত নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেছিলেন জামায়াতের আমির। তখনই চীনা বিনিয়োগ আরো বাড়াতে আহ্বান জানিয়েছিলেন চীনা রাষ্ট্রদূতকে। অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে
গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরো বেশি ইনক্রিজ করেন। এরপর নভেম্বর মাসে চীনের কমিউনিস্ট পার্টি প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ সহ ইসলামী দলগুলোকে নিয়ে যায় চীন সফরে। আর এই সপ্তাহেই বাংলাদেশে নিযুক্ত